আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে ফেসবুকে এসেছি লাইভে, কারণ হচ্ছে প্রতিনিয়তই প্রায় দেখতে পাচ্ছি পুলিশের কোনো না কোনো কর্মকর্তা, কোনো পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করছে। যেটা একজন নাগরিক হিসাবে আমার দায়িত্ব মনে করি আমার কথা বলা। আর আমি সম্ভবত একমাত্র ব্যক্তি যে পুলিশের জন্য আমি ধারাবাহিকভাবে কথা বলছি। এই বিষয়ে আমার একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, কারণ হচ্ছে বাংলাদেশে প্রায় 2,30,000 পুলিশ যারা কর্মরত আছেন, বিশেষ করে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এবং পুলিশ কনস্টেবল, তারা তাদের পরম আত্মীয় হিসাবে আমাকে মনে করে। তাদের এই প্রশংসায় আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে এসে চলে যাওয়ার একটা সার্থকতা থাকে। আমি যদি বাংলাদেশের এই পুলিশ যারা জনগণের বন্ধু হিসাবে কাজ করতে চায়, যারা সবসময় জনগণের সাথে কাজ করে, তাদের জন্য যদি একটি পার্মানেন্ট জনকল্যাণমূলক ব্যবস্থা করে যেতে পারি, তাহলে আমার পৃথিবীতে আসা মানে জন্ম নেওয়ার একটা সার্থকতা আমি মনে করব। যে কারণে আমি খুবই অনেস্টলি, ডেলিভারেটলি এবং সত্য কথাগুলো এবং বৈষম্যের কথাগুলো তুলে দেওয়ার চেষ্টা করি। পুলিশ কেন আত্মহত্যা করে এই ব্যাপারে ঢাকা পোস্টে বিগত সরকারের আমলে একটি সুন্দর রিপোর্ট হয়েছিল। সেই রিপোর্টে দেখা যায় যে তৎকালীন আমলে 18 জন পুলিশ কর্মকর্তা, পুলিশে যে যারা চাকরিতে আছেন, তারা আত্মহত্যা করেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে যে কোনো অ্যাক্সিডেন্ট, যে কোনো আত্মহত্যা করলে এটা খুব সাধারণভাবে এমন একটা রূপ দেওয়া হয় যে তারা পারিবারিক কারণে আত্মহত্যা করেছে। প্রশ্ন হলো, যদি পুলিশের কেউ পারিবারিক কারণে আত্মহত্যা করে, সেই পারিবারিক কারণটা কি? সেটা কি এই পুলিশের মতো একটা ডিসিপ্লিনারি ফোর্স, তাদের কি গবেষণা করা উচিত নয়? এবং সেই কারণটা যদি পুনরাবৃত্তি না হয়, যারা পুলিশের চাকরি করে তাদের ক্ষেত্রে যদি আবার এটাকে ফেস করতে না হয়, সেই বিষয়টা কি তাদেরকে জরুরি ভিত্তিতে গবেষণা করা উচিত নয়? তা কিন্তু করা হচ্ছে না। আমি একটা খুব ভয়াবহ একটা পুলিশের আত্মহত্যার কথা বলে আপনাদেরকে বাকি কথাগুলো বলবো, এবং সর্বশেষ আমি আমার প্রস্তাবনাগুলো বলবো খুব সংক্ষেপে, যে পুলিশ যাতে আত্মহত্যা না করতে হয়। আপনাদেরকে মনে করে দিতে চাই, সেটা হচ্ছে পাবনা জেলা আতাইখোলা পুলিশ স্টেশনে একজন পিএসআই মানে সদ্য ইন্সপেক্টর হিসাবে হাসান আলী নামে একজন ভদ্রলোক চাকরিতে জয়েন করেছিলেন। পুলিশের নর্মালি যারা সাব ইন্সপেক্টর পদে জয়েন করেন এবং যারা বিশেষ কর্মকর্তা হয়, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো পার্থক্য থাকে না, এবং কি বরং যারা সাব ইন্সপেক্টর হিসেবে যায় তাদের যে শারীরিক গঠন, শারীরিক যে প্রয়োজন পুলিশ বিভাগের জন্য, সেটা অনেকের চেয়ে অধিক থাকে। কিন্তু শুধুমাত্র বিশেষ পরীক্ষার কারণে তাদের অধীনস্থ এবং অর্ডার ফলো করার জন্য চাকরি করতে হয়। এই ক্ষেত্রে অনেকেই চাকরি নিয়ে আবার বিশেষ কর্মকর্তা হতে চান। সেই হাসান আলী বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ছুটি প্রার্থনা করেছিলেন। দুঃখজনক হলো সত্য, তাকে শুধু ছুটি প্রার্থনার দরখাস্তটাকে রিজেক্ট করা হয় নাই, তাকে হীনমন্যভাবে ব্যবহার করা হয়েছিল। যে তখন সে বাধ্য হয়েছিল ওই পুলিশ স্টেশনে, আতাইখোলা পুলিশ আলোচনা হয়েছিল, তখন পুলিশের যারা নিয়োজিত ছিলেন তারা তাদের দুঃখ কষ্ট বহিঃপ্রকাশ করার জন্য বিভিন্ন মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যগুলোর মধ্যে কয়েকটা জিনিস উল্লেখযোগ্য, যেমন গোপালগঞ্জে আকাশ ভরা তারা, বুঝতেই তো পারছেন তখনকার আমার নিজের সাক্ষী, আমি দেখেছি আমাদের টাঙ্গাইলে গোপালগঞ্জে রেখে এসআই টাঙ্গাইল পুলিশ সুপার কন্ট্রোল করতে, কারণ ওর বাড়ি গোপালগঞ্জ। কেন শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেটা কিন্তু সবচেয়ে বেশি সাধারণরা পুলিশরাও, কারণ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া হলেই সে মানে বিসিএস কর্মকর্তা, এসপি, আইজিপির সে বড় কিছু ছিলেন। তারপর একটা কমেন্ট ছিল, বছরে আমার 20 দিন ছুটি, আমি যাব তাতে আপনার সমস্যা কি? আরেকটা কমেন্ট ছিল যে প্রতিটি মানুষের শরীরে রক্তে মাংস করা, আমরা কনস্টেবল, ওষুধ দিতে গেলে আমাদের ওষুধ দেয় না। সিনিয়র বা বিশেষ কর্মকর্তারা শুধু পুলিশ হসপিটাল থেকে প্রেসক্রিপশন নিয়ে বাইরে থেকে তারা ওষুধ কিনে, সে টাকাটাও সরকার দেয়। এইভাবে আপনার কমেন্ট করেছিল বেতন কর্তন বন্ধ করতে হবে। এই যে বিভিন্ন ধরনের কমেন্টস করার ফলে তৎকালীন আমলে পুলিশ থেকে বিভিন্ন জনকে চাকরিচ্যুত করা হয়েছে, তারা আদালতে মামলা করেছে, সেই মামলায় তারা রায় পেয়েছে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত তাদেরকে চাকরিতে পূর্ণবহাল করা হয়নি। দুঃখজনক হলো সত্য, এই শান্তির নোবেল পুরস্কার প্রাপ্ত 36 গণঅভ্যুত্থানের মধ্যে প্রতিষ্ঠিত ইন্টারিম গভর্নমেন্ট এসে ওনারা শুধু একটি কাজই করেছেন পুলিশের জন্য। পুলিশ থেকে যারা ব্যক্তিগত কারণ দেখে চাকরি থেকে অবসর নিয়েছিলেন, তাদেরকে প্রমোট করেছেন, এসপি থেকে ডিআইজি সরাসরি বানিয়ে দিয়েছেন। বিভিন্ন অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, তাদেরকে প্রমোট করেছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব পুলিশ কনস্টেবল বলেন, আর্ম পুলিশ বলেন, ইন্সপেক্টর বলেন, সাব ইন্সপেক্টর বলেন, যারা চাকরিচ্যুত অন্যায়ভাবে করা হয়েছে, যারা কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও অদ্যাবধি তাদেরকে পুনর্বহাল করার কোনো চেষ্টা গ্রহণ করা হয়নি। আপনি কাকে সাধু বলবেন বলেন? কাকে আপনি ভালো বলবেন? কাকে আপনি দুষবেন? পুলিশ সবসময় অত্যাচারিত হয়, নিগৃহীত হয়। পুলিশই মনে হয় যে একমাত্র এই দেশের
পাবলিক মানি দিয়ে চলে। আর মনে হয় আমাদের দেশের জজ, আমাদের দেশে আমলা, আমাদের দেশে অন্যান্য কর্মকর্তা, এরা মনে হয় ইভেন কি যারা মিনিস্টার, যারা উপদেষ্টা, তারা মনে হয় যে পাবলিক মানিতে চলে না। সব পাবলিক মানি মানে জনগণের ট্যাক্সের টাকা, সেটা মনে হয় একমাত্র পুলিশের চলে। যাই হোক, মূল আলোচনায় আপনাদের সাথে ফিরে আসি। যেহেতু আমি লাইভে কথা বলছি, আমি আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলবো। বিষয়টা হচ্ছে পুলিশের আত্মহত্যার কারণের ব্যাপারে আমি একজন পুলিশের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি অনেকগুলো কারণের মধ্যে খুঁজে পেয়েছি। প্রথম কারণ হচ্ছে ছুটি। ছুটিটা হচ্ছে বিশেষ করে কনস্টেবল লেভেল, আর্ম পুলিশ লেভেলে সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেটেড করে। দেন হচ্ছে বদলি, তারপরে হচ্ছে মেন্টাল প্রেশার, তারপর হচ্ছে পারিবারিক বিভিন্ন সমস্যা। তো এই সমস্যাগুলো অনেকগুলি সৃষ্টি হয় আপনার হচ্ছে বদলিজনিত কারণে, ছুটিজনিত কারণে। এখন আমরা যারা ইভেন অনেকেই বিদেশ থেকে প্লেনে করে চলে এসে পরিবারের সাথে ঈদ করেন, কিন্তু পুলিশ একমাত্র যে তাদের পরিবারের সাথে ঈদ করার কোনো সুযোগ নাই। আপনি পূজা পার্বণ বলবেন, ঈদ বলবেন, বিভিন্ন সরকারি ছুটির সময় বলবেন, তাদেরকে পাবলিককে সিকিউরিটি দেওয়ার জন্য তারা পরিবারের সাথে না থেকে তারা রাস্তায় বিভিন্ন জায়গায় তারা ছুটি করে। এতে তাদের পরিবারের সাথে ছুটি দিতে পারে না, সমস্যা হয়। এই 20 দিন তারা ছুটি পায়। অনেক সময় দেখা গেলো যে আপনি যারা থানায় থাকে, যারা ইন্সপেক্টর, যারা এই মামলা তদন্ত করেন, তারা বিভিন্ন কোর্টে হাজিরার ক্ষেত্রে ছুটি পেলেও যারা কনস্টেবল, যারা আর্ম পুলিশ, তারা ছুটি পায় না। তারা যে বছরে 20 দিন ছুটি, যদি অনেক সময় তারা ছুটি তাদের পারিবারিক, তাদের নিজস্ব সমস্যা, তাদের শারীরিক সমস্যার কারণে ছুটি চাওয়া হয়, বরং তাদের সাথে মিসবিহেভ করা হয়। মিসবিহেভ করে তাদেরকে ইমিডিয়েটলি বদলি করা হয়। এই কারণে তাদের মানসিক প্রেশারে পড়ে, তাদের আত্মহত্যা ছাড়া আর কোনো পথ পাওয়া যায় না। কারণ তাদের যে পরিবার আছে, তাদের যে সন্তান আছে, সন্তানদের প্রতি তাদের দায়বদ্ধতা, ভালোবাসা, তাদের দেখার একটা স্পৃহা, যেটা একটা খুবই স্বাভাবিক। আমি সবাই সন্তানকে কাছে বলে পৃথিবীর স্বর্গ খুঁজে পাই। আবার ওয়াইফ, তাদেরকে সময় দেওয়া হচ্ছে না, তাদের বিভিন্ন সমস্যার কথা তারা বলতে পারছে না। এই মানসিক অবস্থায়, মানসিক প্রেশারটা পুলিশের সবসময় থাকে। এখন পুলিশকে যদি আত্মহত্যা থেকে আপনি মুক্ত করতে চান, বর্তমান সময়ে এটা আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। কেন ধারণ করেছে? পতিত সরকার, পলায়নকৃত সরকার এই পুলিশকে ব্যবহার করেছে। কোন পুলিশকে ব্যবহার করেছে এটা বললে আমার সমস্ত পুলিশকে বোঝায়। আর এই বোঝার ক্ষেত্রে পুলিশের মধ্যে একটা সামাজিক প্রেশার সৃষ্টি হয়েছে। পুলিশ এই পতিত সরকার আমলে দেখা গিয়েছে, বাসে উঠেছে একটা পুলিশ কনস্টেবল, সেখানে পাবলিক তাকে মায়ের আরম্ভ করেছে। এখন আমরা পতিত সরকার আমলে দেখেছি, যখন এই পতিত সরকার পলায়ন করেছে, পুলিশকে মেরে পুড়ে তাদের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এখনো পুলিশের সন্তানরা যখন স্কুল, কলেজ, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে যায়, তারা পরিচয় দিতে পারছে না। কিন্তু পয়েন্টটা কোথায়, ফ্যাক্টটা কোথায়? সেটা হলো যারা ব্রিটিশ আমলের, ব্রিটিশ আইনের মাধ্যমে ব্রিটিশ যারা এক্সপ্লয়েট করছে, তারা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা। পতিত শেখ হাসিনা সরকার একই কাজ করেছে। শেখ হাসিনা সরকারকে আমি সবসময় দোষারোপ করি, কিন্তু বর্তমান সরকারকে আমি খুব বেশি প্রশংসা করতে পারছি না। কারণ এইখানে যে কমিশন গঠন করার কথা ছিল, সংস্কার করার কথা ছিল, এই বর্তমান সরকার সমস্ত সংস্কারের নাম নিয়ে ক্ষমতায় বসে আছে, বসে থাকার চেষ্টা করছেন আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত, তারা কিন্তু পুলিশ সংস্কারের কোনো কিছু এখনো প্রকাশ করেননি। কিন্তু আমার জানা মতে, যতটুকু আমি জানতে পেরেছি, তারা আরো ভয়াবহ বৈষম্য নিয়ে আসতেছেন, আরো ভয়াবহ পাওয়ারে আরো বেশি পুষ্ট করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। আপনাদের একটা এক্সাম্পল হিসেবে বলি যে পুলিশকে আপনি কেমনি দোষবেন, পুলিশের দোষটা কোথায়? আপনারা পতিত সরকার আমরা দেখেছি যে একজন পুলিশ অফিসার একজন সুপিরিয়র অফিসারকে দেখাচ্ছে, স্যার একজন মারা গেলে একজনই মরে, আর কেউ থামে না। একজনকে গুলি করলে ওই শুধু থেমে যায়, বাকি কেউ থামে না। একটা দেখাচ্ছে, যদি সে এখন সাসপেন্ডেড আছে। প্রশ্ন হচ্ছে, এটা তো একটা ব্যক্তি পর্যায়ে একজন ব্যক্তিকে বলছে, হো উইল বি ওয়ার্ডার্ড এবং হো উইল ওয়ার্ডার, যে কে অর্ডার দিবে, কে অর্ডার পালন করবে। সমস্ত ডিপার্টমেন্টে সেখানে একটা কম্বাইন্ড ডিসিশনের ক্ষেত্রে, কিন্তু পুলিশের ক্ষেত্রে নাই। পুলিশের কন্ট্রোলিং জায়গা হচ্ছে থানা। থানা মাঠ পর্যায়ে কাজ করে, তারা কন্ট্রোল করবে, তারা পুলিশ কনস্টেবল থেকে আরম্ভ করে নিম্ন পদস্থ থেকে আরম্ভ করে তাদেরকে কথা বলার সুযোগ দেবে, তাদের পরামর্শক্রমে তারা সিদ্ধান্ত উপনীত হবে এবং সেই সিদ্ধান্তটা ঊর্ধ্বতন কর্মকর্তাকে সুপারভাইজ করার জন্য জানাবে। কিন্তু এই ক্ষেত্রে এটা পুলিশের রিকন্ট্রোলিং একটা জায়গা আছে, সেটা এসপি অফিস। তারা যেটা বলবে সেটাই তাদেরকে মানতে হবে। তার মানে কন্ট্রোলিং সেকশনের কন্ট্রোল নাই, কন্ট্রোল অন্য জায়গায়। তারা কোনটা সুপারভাইজ করে জানবেন? তারা হচ্ছে মাঠ পর্যায়ে যে পুলিশ ইনভেস্টিগেশন রিপোর্ট দেয়, যে রিপোর্টে তাদের কিচ্ছু নাই, তাদের অভিজ্ঞতাও নাই। এবং আমি সরি টু সে যে বিশেষ কর্মকর্তা হাউ টু শুট, হাউ টু ইউজ দ্য পিস্তল, দে ডোন্ট নো প্রপারলি। বাট যারা মাঠ পর্যায়ে আছেন, তারা
পারফেক্টলি তাদেরকে জানতে হয়। এখন হচ্ছে যে ওনারা যদি এমনিতে এইতে সাইন না করে, ওনারা যদি অ্যাপ্রুভাল না দেয়, আপনি হাজার সত্য কথায় বলেন না কেন, হাজার সত্য সুন্দরকে উপস্থাপিত করার চেষ্টা করেন না কেন, ন্যায় বিচারের সাথে সেটা হবে না। ওনারা যেভাবে চাবে, আর আপনি যদি ঘরামি করেন একজন সৎ বিচার হিসাবে, আপনার অনেক সাফারিং আছে, আপনাকে শেষ পথ চাপতে হত্যা। কারণ আপনি সততা স্টাবলিশ করার জন্য মনে প্রাণে দেহ সমস্ত উজাড় করে দিয়ে আপনি একটা সত্য উদ্ঘাটন করলেন, দেখা গেলো সেখানে আপনার প্রশংসা আছে, আপনার বর্ষনা পেলেন, তখন আপনি আত্মহত্যা ছাড়া কি করবেন, যেটা বর্তমান পুলিশে হচ্ছে। পতিত সরকার যে কাজটা করেছে সেটা হচ্ছে এসপি লেভেলের অফিসারকে দিয়ে, ডিআইজি লেভেলের অফিসারকে দিবে, আইজিপি লেভেলের অফিসারকে দিয়ে কাজ করেছে। তারা সবই এখন পলাতক। এখন যারা মাঠ পর্যায়ে কাজ করতেছে আমরা তাদেরকে দোষারোপ করছি। তাদেরকে মোটিভেশনাল স্পিচ যেটা বলে, যে প্রত্যেকটা বিদেশে আপনি যাবেন, সেখানে জুনিয়র কর্মকর্তাদের অপিনিয়ন প্রথম নেওয়া হয়, তারপরে তারা লক্ষ্য করে যে তাদের পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, যেটা বাংলাদেশের সবচেয়ে ক্ষেত্রে। যেগুলো একটা লোক তার পরিবার তাকে চাচ্ছে, তার পরিবারের অনেকগুলো প্রয়োজন, তার বাচ্চার ডিসিশনের ক্ষেত্রে। আপনারা কিছুদিন আগে দেখেছেন আমাদের এক পুলিশ ভাই তার সন্তান সম্ভাবনা শুধু নয়, সন্তান জন্মগ্রহণ করবে। যেদিনকে সন্তানটা জন্মগ্রহণ করবে সেদিনকে গাজীপুর থেকে আবার টাঙ্গাইলের ছেলে টাঙ্গাইল যাচ্ছিল হোন্ডায় করে, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার মৃত্যুর পর তার সন্তান, নবগত সন্তান পৃথিবীতে আসার পর তার জানাজা করা হয়েছে। এই ক্ষেত্রে আপনি একটু অনুমান করেন পুলিশ কেন আত্মহত্যা করে। সন্তান জন্ম নেবে, যেখানে পৃথিবীর সব জায়গায় ম্যাটারনিটি লিভ শুধু না, প্যাটারনিটি লিভ দেওয়া হয়, যেখানে ওয়াইফের পাশে থাকবে। ওয়াইফ যখন সন্তান, যারা বিয়ে করেছেন, যাদের সন্তান হয়েছে, একটু দয়া করে আপনার সন্তানের ওয়াইফের কাছে যাওয়ার চেষ্টা করেন। সন্তান হওয়ার আগে তারা মৃত্যুকে খুব কাছের সামনে দেখে, তখন তাদের শেষ অবলম্বন তাকে তার স্বামীকে দুটো কথা বলবে, যে তার ওই অনাগত যে পৃথিবীতে আসছে তার যদি কোনো টেক কেয়ারের কোনো অসুবিধা না হয়, সে তার সন্তান তার স্বামীকে বলে যেতে সে বাধ্য হয়। আবার ওয়াইফ আমাকে সেভাবে বলেছে যে আমার সন্তান, আমি যদি সন্তান জন্ম দিতে যে মারা যায়, আমার সন্তানকে তুমি কখনো ফেলে দিও না। সেরকম প্রত্যেকটা ওয়াইফ কিন্তু এই কথা বলে। কিন্তু পুলিশের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। পুলিশের যখন সন্তান জন্মগ্রহণ করবে, ওই পুলিশ যখন তার পাশে যে দাঁড়াবে, সেটা কিন্তু ওই কনস্টেবল লেভেল, সাব ইন্সপেক্টরের সুযোগ পায় না। বিশেষ কর্মকর্তাদের কথা বাদ দিয়ে এসপির পিছিয়ে 15 থেকে 20 লক্ষ টাকা খরচ করা হয়। তাদের অর্ডারি থেকে আরম্ভ করে পুলিশের বিভিন্ন ঘাট, তাদের ওয়াইফদের ঘাট, সন্তানদের ঘাটে ব্যস্ত। তাদের সন্তান হওয়ার আগে তাদের ওয়াইফদেরকে নিয়ে বিভিন্ন হসপিটালে তারা সবসময় ব্যস্ত থাকে। কিন্তু এই যে বৈষম্য, এই বৈষম্যগুলো যদি দূর করা না হয়, পুলিশকে সকলকে যদি এক কাতারে না হয়, তাদের যদি ফ্যাসিলিটেট না করা হয়, তারা যদি তাদের শারীরিক প্রতিবন্ধিতার কথা বলতে, যে তারা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হয়, তারা যদি প্রমোশনের জন্য বারবার পরীক্ষা দিচ্ছে কিন্তু সিরিয়াল পাচ্ছে না, এই বলে তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে না, পুনরায় তাদেরকে পরীক্ষা দেওয়া হচ্ছে। অন্যথায় আবার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের বয়স হয়ে গেলে তাদেরকে প্রমোট করা হচ্ছে। এই যে বৈষম্যগুলো, এদেরকে পুলিশকে প্রতিনিয়ত ফ্রাস্ট্রেটেড করছে। এই ফ্রাস্ট্রেশন থেকে পুলিশ আত্মহত্যা করে। সর্বশেষ বলবো, পুলিশকে যদি আত্মহত্যার কাছ থেকে বাঁচাতে চান, পুলিশকে যদি মনে করেন পুলিশ আপনার দেশের একজন নাগরিক, আপনার আমার মতো রক্তে মাংস ভরা একজন মানুষ, যে সার্বক্ষণিক আপনি আমার নিরাপত্তার জন্য জানিয়েছে, যে পুলিশ কনস্টেবল বাড়িটা আজকে পুলিশ জয়েন করলে, একজন বিসি, আমার ওয়াইফ একজন ডাক্তার, তারা যখন অ্যানাটমি করে মানুষকে দেহ ব্যবচ্ছেদ করে প্রথমে, তারা কিন্তু দুঃস্বপ্নে ঘুমাতে পারে না। কিন্তু পুলিশ কনস্টেবল হওয়ার পরে, জয়েন করার পরে, এসআই হয়ে যাওয়ার পরে, যখন একটা পচা গলিত লাশ উত্তোলন করে তাকে পোস্টমর্টমের জন্য যে তার মানসিক অবস্থা কীভাবে থাকে, এরপরও যদি তাকে জব স্যাটিসফ্যাকশন, মানে তাকে যদি আপনি প্রশংসা না করেন, তাকে যদি উদ্দীপনা সৃষ্টি না করেন, তাহলে সে কীভাবে এই জবটা ধরে রাখবে? এখন বলবেন কেন পুলিশে চাকরি করে? আমি আপনাকে গ্যারান্টি বলছি, বাংলাদেশের যদি সব লোককে বলেন, সমস্ত ইয়াং লোকদেরকে, যে ওই রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধে আপনাকে জয়েন করতে হবে, আপনি দেখেছেন টাকা দিয়ে তারা যে যুদ্ধে ওখানে সৈনিক হচ্ছে, কারণ কি? দেশে থাকতে চায়। কারণ কি? তারা ওখান থেকে অর্থ উপার্জন করে তাদের মা বাবাকে পাশে দাঁড়াতে চায়। এই জন্য মৃত্যুকে তারা পরোয়া করে না, কারণ মৃত্যুর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের কাছে একটা জব, একটা চাকরি, বেঁচে থাকার একটা উপায়। সেই কারণে আমরা সকলেই বাধ্য হই। এই বাধ্যতাকে আপনি দুর্বলতা অবশ্যই, কিন্তু বেশি এটাকে মিসইউজ করার চেষ্টা করবেন না। দেশের আজকে চাকরি নেওয়ার ক্ষেত্রে ঘুষ ছাড়া চাকরি হয় না। 10 লাখ তো মিনিমাম আগে ছিল, এখন 12 লাখ 15 লাখ টাকা কনস্টেবলের চাকরি নেওয়ার ক্ষেত্রে। আমি কয়েকদিন আগে আর্মিতে চাকরি নেওয়ার ক্ষেত্রে প্রতারককে 12 লক্ষ টাকা দিয়ে 2 লক্ষ টাকা নিয়েছিল, হাতে নাতে দেলদার পুলিশের সঙ্গে আমি ধরিয়ে দিয়েছি। এইরকম প্রতিনিয়ত আপনার আশেপাশে হচ্ছে। আমি হয়তো ধরিয়ে দিয়েছি, আপনারা কয়জন সাহস পাবে ধরিয়ে দেওয়ার? কারণ আমি যাদেরকে ধরিয়ে দিয়েছি তারা কয়েকদিন পরেই আবার জামিন পেয়েছি। তারা কিন্তু ওই লোকের চেয়ে বেশি শত্রু আমাকে মনে করে। একবার যেমন আমাকে এখানে কুপাইয়েছিল আমাদের অ্যাডভোকেট ভাইয়েরা, ওনারা কিন্তু সুযোগ করে আমাকে কুপাবে, কিন্তু আই ডোন্ট ফেয়ার, আই ডোন্ট অ্যাফ্রেড। আমি তাদের দিকে ভীতু নই।
আমি দেশ এবং জাতির জন্য জীবনের শেষ রক্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত এইভাবে আপনাদের সাথে প্রতিবাদ করবো। কেন লাইভে আসি? অনেকে আমার সমালোচনা করে বলেন আপনার কি ভিউজ বাড়ানো? অবশ্যই আমার ভিউজ বাড়ানো দরকার। আমি জীবন বাজি রেখে আপনাদের কথা বলবো, আমি জীবন বাজি রেখে মানুষের কথা বলবো, আমি জীবন বাজি রেখে পুলিশের বৈষম্যর কথা বলবো, আমি জীবন বাজি রেখে ওই পুলিশের মধ্যে বিসিএস কর্মকর্তা, এসআই, সাব ইন্সপেক্টর, পুলিশ কনস্টেবলের যে বৈষম্য, ওই বিশেষ কর্মকর্তা হওয়ার সাথে সাথে যখন অন্য তাদের নিজস্ব বাহিনীর কর্মকর্তাদেরকে মিসইউজ করে, তাদের ওয়াইফরা মিসইউজ করে, ওই পুলিশ বিভাগকে সারা বাংলাদেশের মানুষের যতটুকু নিরাপত্তায় নিয়োজিত রেখেছে তার চেয়ে বেশি রেখেছে তাদের ব্যক্তিগত বিভিন্ন পারপাসে তাদেরকে রেখেছে। এই কথা যখন আমি বলবো, আমি থ্রেটে থাকবো না? আমি চাবো না যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আমি কি চাবো না যে আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমি কি চাবো না আমাকে উপদেশমূলক কমেন্টস করেন, আমি কি বলতে চাবো না আমি যদি কোনো কিছু ভুল বলি সেটাকে আমাকে ধরিয়ে দেন, যাতে পরবর্তীতে আরও সুন্দর কথা বলতে পারি। কারণ যদি প্রতিবাদ না করি তাহলে কখনো প্রতিরোধ হবে না। পুলিশের বিরুদ্ধে চাকরি থেকে আমার মতো স্বাধীনভাবে কথা বলতে পারবে না। আবার সর্বশেষ করি, পুলিশের সাথে আমার একটা হৃদয়তার সম্পর্ক হয়েছে। যখন খবরে দেখি অথবা ফেসবুকে দেখি একটি পুলিশ ভাই আত্মহত্যা করেছে, তখন হৃদয়ে রক্তপাত হতে থাকে। সেই রক্তপাত থেকে কথা বলি, পুলিশকে যদি আধুনিক করতে হয় তাদেরকে মোটিভেশনাল স্পেস দিতে হবে, তাদের ছুটির ব্যবস্থা করতে হবে, পরিবারের সাথে মিশতে দেওয়া হবে, এবং তারা যখন তাদের সন্তানদেরকে ভালো কোনো স্কুলে ভর্তি করে সেখানে তাদের সুযোগ দিতে হবে যে সন্তানদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে যেন যেতে পারে। সবচেয়ে বড় কথা, পুলিশের যারা কনস্টেবল, যারা আর্মড, যাদের কোনো কথাই বলতে পারে না, রোবটের মধ্যে যাদেরকে ব্যবহার করা হয়, যাদের সাথে ব্যবহার করা হয়, তাদের ব্যবহার বন্ধ করতে হবে। এবং এই পুলিশ কনস্টেবলদেরকে ছুটির ব্যবস্থা করতে হবে। যত ব্যস্ততা থাক না কেন, সে যে চাকরি করে আপনাকে ভাবতে হবে সেই চাকরিটা করে তার পরিবারের জন্য, সেই বেতনটা দিয়ে তার পরিবারের পাশে দাঁড়ায়। সেই পরিবারের সাথে মেশার জন্য যদি আপনি ছুটি, তার প্রাপ্য ছুটি না দেন, সেই পরিবারে মেশার জন্য যখন তার পরিবারের দরকার হয় আপনার যদি ছুটি না দেন, ওই টাঙ্গাইলের যে ছেলেটা তার সন্তান সম্ভাবনা, ও ওয়াইফ সন্তান জন্ম দিবে, যাওয়ার জন্য ছুটি চেয়েছিল, সে কিন্তু ছুটি পায় নাই। সন্তান জন্মের আগ মুহূর্তে তাকে ছুটি দেওয়া হয়েছে। তার মাথায় যে স্ট্রেস নিয়ে সে হুন্ডা চালাচ্ছিল, যে কারণে সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এইটা কিন্তু আপনি পারিবারিক কারণ দেখানো যাবে না। এই কারণ দেখাতে পুলিশকে দায়বদ্ধতা নিতে হবে যে একটা লোকের সন্তান জন্ম নেবে, তাকে কেন সন্তান জন্মের কিছুক্ষণ আগে ছুটি দেওয়া হলো? তার এমনকি ব্যস্ত কাজে তাকে রাখা হয়েছে রাষ্ট্রের প্রয়োজনে, যে তাকে কেন কয়েকদিন পূর্বে তাকে ছুটি দেওয়া হলো না? এই যে তাকে কয়েকদিন পূর্বে ছুটি দেওয়া হলো না, এই দায়বদ্ধতা বাংলাদেশ পুলিশ বিভাগের এখান থেকে দূর করতে হবে। পুলিশের মধ্যে সবচেয়ে বড় জিনিস, আপনি যদি বিদেশি কোনো হসপিটালে যান, বাংলাদেশের হসপিটালে এখনো সেটা আবিষ্কার হয়নি, আপনি সেখানে রোগীদেরকে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসাররা আসে, তাদেরকে জিজ্ঞেস করে হসপিটালের ডাক্তার, হসপিটালের নার্সরা আপনার সাথে কি ধরনের ব্যবহার করছে। আপনি যদি বিদেশে কোনো সন্তান জন্ম দেন, জন্মের পরে সোশ্যাল ওয়ার্কাররা আপনার বাসায় আসবে, আপনার স্ত্রীকে জিজ্ঞেস করবে, কারণ জন্মের পর ওই স্ত্রী মানসিক রোগে রোগাক্রান্ত হয়, সেই মানসিক রোগ থেকে রোগাক্রান্ত থেকে দূর করার জন্য সেখানে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছে। পুলিশ যেহেতু কন্টিনিউয়াস কাজ করছে, তাকে পেশারে থাকতে হয়, ক্রিমিনালকে ধরতে গেলে তাকে থ্রেট গ্রহণ করতে হয়, অনেক সময় তাকে থ্রেট দেওয়া হতে, তার পরিবারকে থ্রেট দেয় অনেক সময়। এই যে বিভিন্ন সারাক্ষণ যে এই সমস্যা, ভয়, ভীতির মধ্যে কাজ করতে হয়, তাদেরকে মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য, তাদেরকে মোটিভেট করার জন্য পুলিশ ডিপার্টমেন্ট কি প্রত্যেকটা পুলিশ স্টেশনে কয়েকজন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করা যায় না? তাদের মানসিক অবস্থা দেখার জন্য, তাদের মানসিক সাপোর্ট দেওয়ার জন্য কি তাদেরকে কাউন্সিলিং করা যায় না? পরামর্শের ব্যবস্থা করা যায় না? তাদের কোনো রোগ শোক হলে তাদেরকে ভালো চিকিৎসার ব্যবস্থা করা যায় না? তারা দীর্ঘদিন কর্মক্ষেত্রে থাকে, তারা কিভাবে থাকে, কিভাবে খায়, তাদের ব্যবস্থা কি, সেগুলো দেখার জন্য কি কোনো লোক রাখা যায় না? তারা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় কাজ করে, মাত্র 6 ঘন্টা পাগলের মতো ঘুমায়। সেই ঘুমানো বিছনায় যে সার্পোকা থাকে সেটা দূর করার জন্য কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে, পেস্ট কন্ট্রোল থেকে এনে সেটাকে টাইম টু টাইম সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না? তাদের যে পোশাক, ঘামের এই রোদে ঘামের মধ্যে যে তারা যে বৃষ্টিতে ভিজে করছে, তাদের জন্য কি লন্ড্রি ব্যবস্থা করা যায় না? তাদেরকে অতিরিক্ত কাজের জন্য কি তাদেরকে পারিশ্রমিক দেওয়া যায় না? উৎসাহ উদ্দীপনা দেওয়া যায় না? তারা যে দেশে যাবে, যেখানে যদি তাদের হোম ডিস্ট্রিক্ট অনেক দূরে হয়, সেখানে তাদেরকে যাওয়ার জন্য কি ফ্যাসিলিটেট করা যায় না? পরিবারের সাথে দেখা করার জন্য কি মাসে 2 মাসে, এবং পুলিশ বিভাগের মধ্যে থানার আশেপাশে কোনো জায়গায় কি সেখানে গেস্ট রুম রাখা যায় না? গেস্ট রুমগুলো কি সবগুলো অফিসার এবং অন্যান্য কর্মকর্তাদের জন্য? সেখানে যদি সাময়িকভাবে দেখা যায় যে একজন পুলিশের, যখন ঢাকা শহরে ডিএমপিতে চাকরি করছে রাজশাহীর একজন পুলিশ কনস্টেবল, সে যদি তার পরিবার যদি ঢাকা শহর দেখতে চায়, সেইখানকে পুলিশের কি একটা ব্যবস্থা করা যায় না যে সেখানে ছোট্ট একটা রুম হলো, 2 দিনের জন্য হলো তার ওয়াইফ নিয়ে সে এই ঢাকা শহরে একটু ঘুরবে, দেখবে? এই যে মানসিক শান্তি যদি তাকে না দেন, সে কি অসৎ কাজে যাবে না? এগুলো কি দূর করা যায় না? এগুলো যদি আপনি দূর করতে না পারেন, পুলিশ আত্মহত্যা ছাড়া কি করবে? সর্বশেষ আবার বলবো, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে।
দেশকে ভালোবাসে, যারা দেশে চাকরি করুক আর যাই করুক, তারাও কিন্তু তাদেরও কিন্তু ট্যাক্স দিতে হয়, তাদের বেতনও কিন্তু তাদের ট্যাক্সের মধ্যে থেকে আসে। আমি শুধু কিন্তু ট্যাক্স দিন, একটা পুলিশ কর্মকর্তা চাকরি করছে, তার বেতন কিন্তু কেটে ট্যাক্স দেওয়া হচ্ছে, ট্যাক্স নেওয়া হচ্ছে, তার বেতনের একটা অংশ কিন্তু তার নিজের ট্যাক্স। অর্থাৎ তাদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে সম্মান বোধ করতে হবে। ওই পতিত সরকারের আমলে যারা চাকরিচ্যুত হয়েছে, ইভেন কোর্টের অর্ডারও পেয়েছে, আমি বিনীতভাবে এই সরকারকে প্রত্যাখ্যান, অতি দ্রুত তাদের চাকরিতে পুনর্বহাল করেন। আপনাদের সাথে আবার ইনশাল্লাহ আসবো আরও বিভিন্ন কথা নিয়ে। যারা বিভিন্ন সময় আমাকে ফোন করেছেন, অ্যাডভাইস দিয়েছেন, ইনফরমেশন দিচ্ছেন, তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আপনাদের অ্যাডভাইস, আপনাদের ফোন, আপনাদের ইনফরমেশন আমাকে উৎসাহিত করে। অতএব আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্টিনিউয়াস আমাকে সবসময় নক করবেন, ইনফরমেশন দিবেন। আপনাদের ফোন কল, আপনাদের ইনফরমেশন আমাকে বাধ্য করে লাইভ আসার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।